আচ্ছা দেখেন, we are starting the sound chapter from today's class. There's a bit technical difficulties, so we are off our schedule. সাউন্ড চ্যাপ্টারে আমাদের বেসিক দুইটা জিনিস ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস কি কি আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলতেছি, খেয়াল করেন প্রবান, লেকচার শোনো। First of all, sound is a mechanical wave, it's a longitudinal wave. Mechanical wave means it needs a physical medium to travel. It cannot travel without in a vacuum. Physical medium ছাড়া এটা ট্রাভেল করতে পারবে না। সেই physical medium solid হতে পারে, liquid হতে পারে, gas হতে পারে। All three of them are all right. Yes, good. Longitudinal wave means that it has its direction and vibration and molecules are parallel to the direction of energy transfer, and that comprises of compressions and rarefactions. So এটা হচ্ছে longitudinal wave basic definition, যেটা আমরা আগের চ্যাপ্টারগুলোতে দেখেছি। আচ্ছা, এরপর আমাদের একটা বেসিক ইনফরমেশন, হিউম্যান অডিবল রেঞ্জ, হুইচ গোজ ফ্রম 20 হার্টজ টু 20,000 হার্টজ, প্রিটি সিম্পল স্টাফ। এই ভ্যালুটা একটু মুখস্থ রাখবেন, কারণ এই ভ্যালু থেকে আমাদের এমসিকিউ কোশ্চেন হয়, অনেক সময় পেপার টুতেও আসে। ইন মেনি কেসেস ইউ মাইট অ্যাকচুয়ালি সি দিস ইন দ্য ফরম্যাট লাইক দিস 20 স্মল কে হার্টজ, 20 কিলো হার্টজ। সো এটা একটু খেয়াল করতে হবে যে কেটা কোশ্চেনে দেওয়া আছে কিনা। কথা বলো না, আমি কথা বলছি, কথা বলো না। All the sounds which have a frequency that is lower than 20 hertz are said to be infrasound. Infra means less. So এই lower than 20 hertz সাউন্ডগুলোকে আমরা ইনফ্রাসাউন্ড বলতেছি, more than 20,000 hertz গুলোকে আমরা আল্ট্রাসাউন্ড বলতেছি। এটা হচ্ছে তাদের বেসিক সাউন্ডের নাম। ইনফ্রাসাউন্ড গুলো আমরা খুব একটা বেশি ইউজ করতে পারি না, এটা খুব একটা পারফেক্টলি কাজে আসে না। ইনফ্রাসাউন্ড টাইপের ভাইব্রেশন মোস্ট কমনলি অ্যাভেলেবল বা ইউজফুল হচ্ছে ফর দ্য কেসেস অফ সিজমিক রেকর্ডিং। যখন কোনো রকম ভূমিকম্প হয় বা কোনো রকম টেকটনিক প্লেট শিফটিং টাইপের কোনো ঘটনা ঘটে, তখন হচ্ছে আমাদের ভাইব্রেশন থেকে কিছু সিজমিক অ্যাক্টিভিটি হলে সেটা ইনফ্রাসাউন্ড লেভেলে আসে। We human beings cannot detect this, but there are certain animals which can detect this from earlier. For example, birds, elephants, and certain type of they have that sensitivity. All the sound frequencies above 20,000 hertz, this can go to a very high value. Above means এটা কোনো upper limit নাই. All of them are said to be ultrasound. Ultrasound can be extremely useful for a lot of different purposes, but one important part is that many animals can also react towards ultrasound. For example, bats, dogs, cats, they have a much bigger audible range than us human beings. So they can actually operate in that part. আর এটা কিছু প্র্যাকটিক্যাল মেকানিক্যাল ইউজও আছে, সেটা আমরা একটু পরে দেখতেছি। Speed of sound depends on three things. Have a look. এক নম্বর হচ্ছে state of the medium, that is a solid, liquid or gas. এখানে স্পিডের যে কম্পারিজন হচ্ছে, সলিডের মধ্যে স্পিড সবচেয়ে বেশি, লিকুইডের মধ্যে স্পিড আরো কম, গ্যাসের মধ্যে সবচেয়ে কম। স্পিড অফ দ্য সাউন্ড ইন এয়ার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 300 to 340 মিটার পার সেকেন্ড। তোমাদের পরীক্ষায় যদি কখনো আসে, তোমাদের কখনোই হচ্ছে এই রেঞ্জের ভেতরে যে কোনো একটা ভ্যালু দিবে। আমার এমসিকিউ দিতেছে হুইচ ইজ দ্য মোস্ট লাইকলি স্পিড অফ সাউন্ড ইন এয়ার, তখন এরা একটাতে 300, একটাতে 340 এরকম দিবে না। 300 থেকে 340 মধ্যে একটা ভ্যালু দেওয়া থাকবে, আর বাকি ভ্যালুগুলো থাকবে হচ্ছে ইনসেনলি হাই বা ইনসেনলি লো, সামথিং লাইক দ্যাট। সো এই রেঞ্জের মধ্যে ইফ ইউ ওয়ান্ডার যে এই ভ্যালুটা ভ্যারিয়েশন করতেছে কেন, এটার প্রাইমারি রিজনটা হচ্ছে দ্য টেম্পারেচার অফ অ্যাটমসফিয়ারিক এয়ার। এটা স্ট্যান্ডার্ড যে ভ্যালু আমরা বলি সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ আরটিপি, রুম টেম্পারেচার এন্ড প্রেশার। But there is multiple other factors can be also important. For example, if the temperature of the atmosphere is high or air is high, then the molecules themselves which make up the atmosphere can really move really fast. So hotter air tends to have a higher speed of sound because the medium can move faster, the vibration can also travel faster. Another thing can be the presence of humidity. আমরা আরটিপি যখন বলি, আরটিপিতে কিন্তু আমরা শুধুমাত্র টেম্পারেচার এবং প্রেসার দুটো ভ্যারিয়েবল বলতেছি, হিউমিডিটির কথা কিন্তু বলতেছি না। But if the air is more humid, there is more number of particles per volume. Density of air কি হবে? বেশি হবে, right? So whenever the air is more humid, it also usually has a much higher speed of sound because the air particles can travel much faster because there are more particles close by near to each other. So এই দুটো ফ্যাক্টরের জন্য আমাদের স্পিড কিছুটা ভ্যারি করে। In general, more humidity gives you higher speed, more temperature gives you higher speed. এটাকে মনে রাখলে হবে। দেখেন, হিউমিডিটি দ্যাট ইজ স্পিড ইনক্রিজেস ইন দ্য প্রেজেন্স অফ হিউমিডিটি, আর নাম্বার 3 হচ্ছে টেম্পারেচার অফ দ্য গ্যাস। এই দুটো ফ্যাক্টর এখানে আলাপ করলাম, হিউমিডিটি আর টেম্পারেচার। ইয়েস, ম্যাথমেটিক্যাল কোশ্চেনের জন্য যদি কোশ্চেনে কোনো স্পেসিফিক ভ্যালু মেনশন করা না থাকে, উই ইউজুয়ালি রেকমেন্ড দ্যাট ইউ গো ফর 340 অর 350। হ্যাঁ, কারণ হচ্ছে রুম 0 ডিগ্রি সেলসিয়াসে এয়ার টেম্পারেচার সাউন্ডের স্পিড হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 336, আর 24 ডিগ্রি সেলসিয়াসে সেটা অ্যাপ্রক্সিমেটলি 350 মতো হয়। সো ইউজ দ্য আপার রেঞ্জ। ইটস ভেরি আনলাইকলি যে কোনো সময় তোমাদেরকে অ্যাজুম করতে হবে কিনা, বাট ইন দোজ কেসেস অ্যাজ ওয়েল, যদি তোমাদেরকে ফিজিক্যালি অ্যাজুম করেই ম্যাথ করতে হয়, মনে করো তোমাকে একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিচ্ছে হচ্ছে এরকম যে লেটস সে কোশ্চেন নাম্বার 4 এর C1 এ লিখছে হচ্ছে
state the speed of sound in atmospheric air. তো ওটার জন্য একটা রেঞ্জ অফ অ্যাক্সিলারেশন হলো সেটা হচ্ছে এইটা 300 থেকে 340 এর মধ্যে যে কোনো নাম্বার দিলেই তোমাদেরকে মার্কস দিবে। এরপর ওই স্পিডটাকে ইউজ করে নাম্বার 2 তে তোমাদেরকে একটা ম্যাথ করতে বলছে। সেই কেসে ডিফারেন্ট মানুষের স্লাইটলি ডিফারেন্ট ভ্যালু আসতে পারে। যে 300 ইউজ করছে তার ভ্যালু একটু ডিফারেন্ট আসবে, যে 340 ইউজ করছে তার ভ্যালু একটু ডিফারেন্ট আসবে, বাট ওই সবগুলো ভ্যালুই অ্যাকসেপ্টেবল ভ্যালু হিসেবে মার্কস স্কিমে রেঞ্জ দেওয়া হবে। সো এখানে তোমার যদি টাইম বের করতে বলে টাইম একটা রেঞ্জ দেওয়া থাকবে যে এত থেকে এতর মধ্যে হলে ফুল মার্কস। বুঝছো? So, সমস্যা নাই। আচ্ছা, এরপর আমাদের একটা এক্সপেরিমেন্ট আছে। এক্সপেরিমেন্ট আমাদের সিলেবাসে মেনশন করা আছে, that we have to understand and properly show an experiment that shows us that air, the sound energy cannot travel without the presence of a physical medium. This is what is called a bell jar experiment. এই জিনিসটা আসলে এখানে 2D ফিগার দেখানো আছে। এটা কিভাবে কাজ করে সেটা আমি একটু তোমাদেরকে দেখাই। এই রেক্টাঙ্গেলটা হচ্ছে বেসিক্যালি ছবিটার একটা সাইজ। আমি দাঁড়ান তোমাদের ছবি দেখাই। আচ্ছা, এটা আমি পরে দেখবো, এটা এখন এখানে থাকার দরকার নাই। আচ্ছা, it's a very small video, 1 minute 56 সেকেন্ড। ভিডিওটা দেখেন। ওকে, ফার্স্ট অফ অল দিস ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস। আচ্ছা, এইখানে কি আছে সেই জিনিসটা আমি আলাপ করি। দিস এ ভেরি স্ট্রং thick walled transparent medium, transparent bell which you can see through, and inside we have inserted a bell which can hit which we can which we can see the bell hitting the গং, যেটা এইখানে দেখা যাচ্ছে, and ইলেকট্রিক্যাল কানেকশন দিয়ে আমরা এই বেলটাকে অন অফ করতে পারবো। Over here we have a vacuum pump that can slowly pull out the air that is inside the jar. So বেলটা রিং করবে এবং জার থেকে আমাদের এয়ারটাকে সাকশন করে বের করে নেওয়ার জন্য এই পাম্পটা দেওয়া আছে। সো এটা হচ্ছে ফিজিক্যাল, কিন্তু জুম ইফেক্ট দেখা যাচ্ছে না। সো এটা দেখে তোমরা আহামরি খুব ভালোভাবে বুঝবা না। দাঁড়াও আমি আরেকটা জিনিস দেখাই, ওয়েট। Alright, this is pretty much how the figure looks like, let's say in a three-dimensional view. এই ইমেজটা দিয়ে মোটামুটি একটু বোঝানো যাবে, খেয়াল করেন। দেখা যাচ্ছে কি, এই যে আমরা উপরের কন্টেনার থেকে হচ্ছে ব্যাটারি কানেক্ট করছি, ব্যাটারির সাথে অবশ্যই একটা সুইচ থাকবে। এইখানে একটা বেলের একটা হ্যামার আছে, দেখা যাচ্ছে উপরে স্লাইটলি হিট, এইটাতে সেটা কন্টিনিউয়াসলি হিট করবে। আর এখান থেকে ভ্যাকুয়াম পাম্প রান করার জন্য একটা পাইপ দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের বেসিক সেট আপ। The way the experiment works, that when no air is removed, all the atmospheric air is within the container, we're gonna close the switch and we'll see that the hammer is hitting the bell and we can hear the sound from the outside. The way the sound travels, এই বেল থেকে সাউন্ডটা এয়ার হয়ে গ্লাস জারের ওয়ালে আসবে। গ্লাস জারের ফিজিক্যাল সলিড মিডিয়াম থেকে সে ট্রাভেল করে থ্রু দ্য গ্লাস ওয়াল, ইনসাইড ওয়াল থেকে আউটসাইড ওয়ালে আসবে। তারপর আউটসাইড ওয়াল থেকে অ্যাটমসফিয়ারিক মলিকুল ভাইব্রেট করে আমাদের কান পর্যন্ত আসবে। সো দিস এ কন্টিনিউটি অফ মিডিয়াম। প্রথমে গ্যাসেস, তারপরে সলিড, তারপরে আবার গ্যাসেস। ঠিক আছে, এরপরে আমরা যেটা করবো যে আমরা ভ্যাকুয়াম পাম্পটা যখন অন করবো, দেখা যাবে যে এখান থেকে ভেতর থেকে আস্তে আস্তে এয়ার মলিকুলস কমতে থাকবে। এয়ার মলিকুলস যত কমতে থাকবে, উইল সি দ্যাট উইল এক্সপিরিয়েন্স দ্যাট দ্য ভলিউম অফ দ্য সাউন্ড ইজ গ্র্যাজুয়ালি ডিক্রিজিং, বিকজ দ্য সাউন্ড উইল নট বি এন্টারলি গন জাস্ট লাইক দ্যাট। তুমি যত মিডিয়াম কমাই দিতে থাকবা, তোমার ট্রান্সমিশন অফ সাউন্ডের অ্যামাউন্টটা তত কি হবে, কমে আসতে থাকবে। Eventually, if you reach to a very high amount of vacuum, if you have removed a significant portion, 80%, 90% of the air, eventually the volume will become so low that it will not be audible anymore. Although you'll see that the hammer is hitting the bell in the same speed. All right. Then again, if you start to allow the air come back in, the sound will once again be regained. এই ভিডিওটা এখানে একটু দেখেন। খেয়াল করছো?
বেলের সাউন্ড যে নাই হয়ে যাচ্ছে, না এই স্যার, কিছু দেখা যায় না তো। মানে কি? ফর সাম রিজন আমার এখানে কোনো কিছু আসছে না, কোনো লাইক স্ক্রিন শেয়ার করতেছেন না তো আপনি এতক্ষণ ধরে? ডাউন। স্ক্রিনশট অফ ছিল? স্যার, Yeah. আচ্ছা। So all the sound that you can hear right now is exclusively the vacuum pump sound. So এখন আর বেলের সাউন্ডটা শোনা যাচ্ছে না। Okay. So what the teacher is doing now, they are closing this valve so that the air cannot pass through, and they're going to disconnect the air intake valve from this point, যাতে করে এখানে আমরা আস্তে আস্তে আবার অ্যাটমসফিয়ারিক এয়ারকে ভেতর ঢুকাতে পারি। কারণ অ্যাটমসফিয়ারিক এয়ারকে ভেতর ঢুকানোর জন্য এখন আমাদের আর পাম্প ইউজ করতে হবে না, কারণ ভেতর তো লো প্রেশার আছে। তুমি জাস্ট ভালভটা ওপেন করে দিলে অটোমেটিক্যালি অ্যাটমসফিয়ার প্রেশারের জন্য কি হবে, বাতাস ভেতরে ঢুকবে। অ্যাজ ইউ স্লোলি অ্যালাউ মোর এন্ড মোর এয়ার ইনসাইড দ্য জার, উইল সি দ্য ভলিউম অফ দ্য সাউন্ড গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। দেখতে থাকো। খুব অল্প শোনা যাচ্ছে, রিং শোনা যাচ্ছে খুব অল্প। ইফ ওয়ান্ডার অল্প কেন শোনা যাচ্ছে, এটার একটা ফিজিক্যাল রিজন হচ্ছে হাউ মাচ ভ্যাকুয়াম ক্যান ইউ ফিজিক্যালি ক্রিয়েট ইন দিস চেম্বার ইজ হাইলি ডিপেন্ডেন্ট আপন দ্য স্ট্রেংথ অফ দিস গ্লাস ওয়াল। কারণ তুমি যদি অতিরিক্ত লো প্রেশার ক্রিয়েট করো, দ্য অ্যাটমসফিয়ার ক্যান ক্রাশ দিস হোল থিং। দ্যাটস এ ডিফিকাল্ট পার্ট, অ্যান্ড অলসো দ্য ক্যাপাসিটি অফ দিস মোটর। সে ম্যাক্সিমাম কতটুকু ইয়া করতে হবে, বিকজ 100% ভ্যাকুয়াম এই কথাটার মানে কি, ইউ হ্যাভ রিমুভড all the air molecules out of it, not even one molecule is present. Is physically not possible. Exactly my point. It's physically not possible. তুমি যত বেশি ভ্যাকুয়াম ক্রিয়েট করতে থাকবা, ফার্দার ভ্যাকুয়াম ক্রিয়েট করা তত বেশি কি হবে, ডিফিকাল্ট হবে। সো ওই জন্য আমাদের কিছুটা সাউন্ড এখনো কি হচ্ছিল, শোনা যাচ্ছিল। সো ইট হ্যাজ লো কাম টু এ মাচ লোয়ার ভ্যালু, বাট নট পারফেক্টলি সাইলেন্ট। এই যে এখান থেকে এখন আমরা বাতাসটাকে আবার ঢুকানো শুরু করবো। It's becoming annoyingly loud, বাট বুঝা গেছে কিনা? সো ইটস এ কন্টিনিউটি টেস্ট যে আমাদের ফিজিক্যাল মিডিয়াম ছাড়া সাউন্ড ট্রাভেল করতে পারে না। সো ওই জিনিসটা এখানে টু ডাইমেনশনাল একটা ভিউ দেওয়া আছে। এদিকে ভ্যাকুয়াম পাম্প, এক মিনিট, এদিকে হচ্ছে ওয়্যার। এই যে এখানে দুটো জিনিস ঝুলানো আছে না, এই দুটা জিনিস ঝুলানো আছে হচ্ছে বেসিক্যালি দিস আর দ্য কানেক্টিং ওয়্যারস, হুইচ ইন দিস কেস ইজ এ হ্যাঙ্গিং বাল্ব। বলো। নট নেসেসারিলি, আইডিয়ালি হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট উইদিন দ্য বেল জার আমাদের নর্মালি হচ্ছে এই জায়গাতে বলতেছি আমি, এই জায়গাতে নর্মালি হচ্ছে একটা রাবারাইজড একটা রিং থাকে, যাতে করে তুমি খুব ভালো একটা প্রেশার জেনারেট করতে পারো। যদি আমরা পারফেক্ট রাবার বা সিলিকন টাইপের ম্যাটেরিয়াল নাও পাই, ইউ ক্যান অলসো ইউজ আ পিস অফ ওয়েট সফট লেদার। লেদারকে তুমি যদি ভিজাও, and then if it becomes really fluffy, then you can actually squeeze it to produce a good seal. Sometimes if you want to produce even high amount of vacuum, you can also choose to add a little bit of petroleum jelly on the sides, because that's হ্যাঁ ভ্যাসলিন, a little bit of petroleum jelly। ভ্যাসলিন ব্র্যান্ডই হতে হবে এরকম না, মেরিল পেট্রোলিয়াম জেলি হবে, তিব্বত পেট্রোলিয়াম জেলি হলেও হবে। হ্যাঁ ঠিক আছে, সো ইট ক্যান ওয়ার্ক ফর এনি ব্র্যান্ড। মানে জিনিসটা মানে কি পারপাসটা হচ্ছে, আমরা ওয়েট টু প্রডিউস অ্যাজ গুড অফ এ সিল অ্যাজ পসিবল। এখন তোমার কোশ্চেনে আনসার বলতেছি, যখন আমরা নর্মালি সেট আপটা ক্রিয়েট করি এট দ্য বিগিনিং, ইউ ইউজুয়ালি হ্যাভ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার প্রেজেন্ট ইনসাইড, দ্যাটস অবভিয়াস। দেন ইউ হ্যাভ টু টার্ন আপ দ্য ভ্যাকুয়াম পাম্প, সো ইনিশিয়ালি ইউ আর ট্রাইং টু রিমুভ দ্য এয়ার। এবার তুমি যদি এয়ার না ঢুকাও, দিস থিং উইল নট বি রিমুভেবল, তোমার জারটাও এখানে আটকা থাকবে, ইট উইল স্টাক বিকজ এয়ার ইজ স্কুইজিং অন টু ইট। সো তারপর হচ্ছে আমরা এয়ার আবার ঢুকাইতে পারবো। এখন তোমার কোশ্চেনটা বলো। If the air around the jar, the inside jar, the air গুলো চলে সারাউন্ডিং এ, তাহলে পুরো সারাউন্ডিং এর না। ওটাই বলতেছি যে 100% এয়ার মলিকুল রিমুভ করাটা প্র্যাকটিক্যালি খুবই ডিফিকাল্ট। 100% air around the surrounding of the jar. Basically, glass wall does না, মানে ইনসাইড ওয়াল না আউটসাইড ওয়াল? inside. ইনসাইড ওয়াল, ওকে। Inside wall is like surrounding air doesn't die directly. Won't it just be complete silent? Absolutely yes, but that's the whole idea, that the inside wall কে টাচ করা যে এয়ার, সেটাকে তো আমরা ভ্যাকুয়াম পাম্প দিয়ে আস্তে আস্তে রিমুভ করতেছি।
তোমার এখানে যদি মনে করো লেটস সে এট দ্য ইনিশিয়াল সিনারিও টু গিভ সাম মেক সাম এক্সাম্পল, মনে করো ইনিশিয়ালি আমাদের এই টোটাল জারের মধ্যে মনে করো 10 বিলিয়ন এয়ার মলিকুলস ছিল। লেটস সে you turn on the vacuum pump, let's say you run it for 10 minutes. Now you have, let's say, 10,000 air molecules, really high vacuum, but you still have some remaining. Those air molecules are still capable to travel, bump into each other, and eventually hit the wall. Because তুমি তো ওয়াল থেকে কোনো ফোর্স ফিল্ড বা কোনো গ্যাপ ক্রিয়েট করো না। সো no, you still have 10,000 molecules of the air still within the jar. Rest of the molecules have been pumped out in the atmosphere. So those molecules which are still left within the jar, which you cannot make a vacuum any more with your available power of the pump, electric motor, they are going to still be remaining inside. So now they are moving, but they're covering a much longer distance than before in between collisions. Yeah, we totally can, but that will ultimately boil down to that you have to run this vacuum pump for a really long time, because try to think about it. Let's say you now have 10,000 molecules. You have a really strong, like super strong, that is designed to withstand 0 Pascal pressure, let's say. And then you have the vacuum pump that has infinite power, let's say. Now, removing more and more air molecules would require you to be lucky. Because let's say at one point you have 10 air molecules in the chamber, which is still not 100% vacuum because you still have 10 air molecules, mathematically speaking. They are undergoing Brownian motion because the temperature is not 0 Kelvin. So it would require for you to keep on running that vacuum and expect that through that Brownian motion, through that probability of Brownian motion, some of those air molecules ultimately have to fall into this tube. যদি পড়ে তাহলে সে বাইর হবে, বাট যদি সেই প্রবাবিলিটি যদি সে এখানে এসে না পড়ে তাহলে তারা বন্ধন করে ঘুরতেছে, লো এনার্জিতে ঘুরতেই থাকবে। So that's why it becomes so difficult, because initially when you start to pump out the air, a lot of the molecules are hitting within this area. So you can remove a lot of air, but as the number of molecules becomes smaller and smaller and smaller, getting higher amount of negative pressure becomes increasingly difficult. But technically, it's not impossible. I would say you have to run a really powerful vacuum machine for a really long time. Yes. Ideally, yes. Absolutely. So there is some MCQs that we also have in our practice worksheet, which you're going to see after a while. The design of Cherocom, let's say if there are two space-bound people who are trying to repair a space model, let's say this is a space model that they're trying to repair, and there is this one astronaut with all of their space bodies and everything, and there is this another astronaut who is over here. Let's assume that they are tethered. What? We can mitosis astronauts like just like that. এরকম করলে astronaut mitosis হয়ে যাচ্ছে। আসতেছো কেন? astronaut mitosis হতে পারে না? I should দাঁড়াও, আসো না। I'm trying to make it all right. Rotate না, I need to flip vertical. না, flip horizontal. হয়েছে. So the idea is that if on the in the outer space they are trying to communicate with each other, the only way they should be able to communicate with each other is through some sort of electromagnetic waves. মানে এর কাছে একটা ওয়্যারলেস ইউনিট থাকতে হবে যেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিলিজ করে, সেটা মোস্ট কমনলি মাইক্রোওয়েভ হয়, কারণ মোস্ট অফ আওয়ার ওয়্যারলেস কমিউনিকেশন ইউজেস দ্য মাইক্রোওয়েভ পোর্শন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, অ্যান্ড দেন হি শুড হ্যাভ ইলেকট্রোম্যাগনেটিক রিসিভার। এটা দিয়ে তুমি হচ্ছে ওয়্যারলেস ফোনের মতো, মোবাইলের মতো কথা বলতে পারবা। বাট ইফ সামহাউ দোজ ইউনিট are not working, or they forgot to pack their voice module with them, the only way they can talk to each other is if they touch their helmets like that. Yeah, that's precisely that, because whenever they are touching their helmet, now you have from the vocal cord through the air, through the two glass bodies who are touching each other, then through the other air to the other eardrum. Now you have a continuity of the medium. The moment you move this apart, even a slight bit of gap, you do not have the continuity of the medium. তখন আর সাউন্ড শোনা যাবে না। So মাথার সাথে মাথা লাগলে কথা বলা যাবে। No, I don't think so, but there is one of these shots that happened in the
ইয়া মুভি, এটার নাম কি জানো? at the very first, the Alien movie, the very first Alien movie. I don't think you guys have seen it. Hmm. Alien. বুঝা গেছে কিনা? Okay. So and also same things that let's say this person is banging their hammer onto this thing to make some repair job. This person who is pretty far out shouldn't be able to hear anything. কিছু শুনতে পারবে না। They're gonna feel the vibration in their hands, but cannot hear the sound because there is nothing to carry that sound. Now, if you wonder, because the ear bones, the bones which detect the vibration of those molecules, they do not get vibrated through our internal bone system. They have to be vibrated externally. বুঝা যাচ্ছে? Either eardrum এসে Animals, like internally vibrates. uh, I don't know for sure, but what I recall that I studied in my SSC level is that elephants can actually sense a lot of vibrations through their feet. That's Whales don't have feet. Well, they do technically, but those are converted into fins, which is pretty weird. That because if you think about the idea of evolution, that mammals were originated on land, then some mammals decided we're going to go back to water, which is just plain dumb. But whales can actually have large amount of ears within their body. Like they do not look like ear, but they do have the sensitive. I'm not sure where their ears are, but they do have ear-like structures. They do. like equal. Exactly. Mother. Yes. And whenever they usually produce that sound, that usually vibrates the end, but they're pretty much a huge location of water around them. The entirety of the water molecule starts to vibrate back and forth due to that sound. So it's pretty mesmerizing. I'm going to show you one interesting video about that. A minute. Check this out. So you can hear the sound that is brought to the microphone through the air, but that same sound is also audible through a huge distance in the water that the coral is at. Bucho? Yes, of course. People use this kind of sounds in those kind of movies. Of course. Belcher experiment part গুলো একটু পড়ে দেখেন বলবান I'm going to help you একটু পড়ে দেখেন কি বলছে it is used to prove that sound needs a physical medium to travel তারপর কি বলছে দেখেন turn on the electric bell and then the vacuum pump amplitude of the sound decreases to 0 as air gets fully pumped out of the bell jar. So if it gets fully pumped, then it's going to reduce to 0. If it doesn't get fully pumped, then it's going to reduce to a minimum. That's what we observe for the physical experiment. Amplitude off হবে, sorry, off লেখো তো না। আচ্ছা, সাউন্ডের স্পিড মেজার করার জন্য আমাদের বেসিক্যালি 3টা মেথড আছে। এই 3টা মেথড কি কি সেটা আমি আলাপ করতেছি। সিআরও ইউজ না করে আমাদের 2টা মেথড আছে, একটা হচ্ছে ডিরেক্টলি আর একটা হচ্ছে একো দিয়ে। আর সিআরও ইউজ করে একটা ইন্টারেস্টিং মেথড দিয়ে করা যায়, সেটা হচ্ছে এইটা। একোটা হচ্ছে এটা। সো আগে আমি তোমাদেরকে এই জিনিসটা একটু বুঝাই, বলতেছি। Cathode ray oscilloscope is the elaborated form for CRO. CRO stands for cathode ray oscilloscope. এটা হচ্ছে একটা basically একটা device. Let me elaborate what this is. If you want to visualize an electrical signal, you need to have a converter that is capable to convert that electrical impulses into visible, understandable graphs. CRO is basically that device. You can put a certain type of electrical impulse into the input portion of the CRO, and in the display of the CRO it can give you this kind of waves. CRO stands for cathode ray oscilloscope because originally যখন scientists এটা বানাইছে, that was really much earlier than the
টোটাল ইনভেনশন অফ ইলেকট্রনিক্স অথবা ট্রানজিস্টর টেকনোলজি বা ডায়োড সেমিকন্ডাক্টর ডেভেলপ হওয়ার অনেক আগে থেকে মানুষ সিআর ইউজ করতেছে, ওই সময় এটা ক্যাথোড রে অসিলোস্কোপ দিয়ে ইউজ করা হতো। If you wonder cathode ray জিনিসটা কি, it's actually a beam of electrons which can produce a bit of illumination or by comparing that's called fluorescent mapping. So এই যেটাকে আমরা ক্যাথোড রে অসিলোস্কোপ বলতাম, বাট এটাকে এখন আর আমরা ক্যাথোড রে অসিলোস্কোপ বলি না। বা এটার কারণ হচ্ছে currently because of the advent of the electronics and the transistors and that technology, আমরা এখন আর ক্যাথোড রে অসিলোস্কোপ কমার্শিয়ালি খুব কম বানানো হয়, because we have much smaller size, pocket size, digital sensor based oscilloscopes, because they do not use any more cathode ray. You just have a LED screen that gives you all the graphs and the waves. So they are usually only called oscilloscope or digital oscilloscopes. Serves the same purpose, different technology, different price. ঠিক আছে? So CRO stands for cathode ray oscilloscope, but if it is only oscilloscope, does the same thing. অসিলোস্কোপ দেখতে কেমন হয়, এটা কিভাবে কাজ করে সেটা একটু তোমাদেরকে আগে বুঝাই, বিকজ এই বেসিকটা বুঝলে তোমরা এই জিনিসটার মিনিং বুঝতে পারবা। দেখাই, আমি ফিজিক্স ল্যাবে, তোমাদের ফিজিক্স ল্যাবে অসিলোস্কোপ দেখি নাই, বা স্কুলে থাকতে পারে। আচ্ছা, আমি কয়টা জিনিস দেখাই। এইটা হচ্ছে একটা মডার্ন ডিজিটাল অসিলোস্কোপ, দেখছো মেশিনটা কতটুকু ছোট? হ্যাভ এ লুক। এগুলো হচ্ছে আমাদের ইনপুট চ্যানেলস, এগুলো দিয়ে অনেক কিছু ক্যালিব্রেশন করা যায়। তুমি কি টাইপের সিগন্যাল দিবা, তোমার জিনিসটা কিভাবে কাজ করবে, এটা কিভাবে অপারেট করতে হয় সেটা আমি তোমাদেরকে অল্প করে দেখাবো, ডোন্ট ওয়ারি। এই যে এখান থেকে আমাদের সিগন্যাল আসতেছে, একটা প্লাস একটা মাইনাস, এগুলো হচ্ছে আমাদের, মানে এই সবগুলোই হচ্ছে ইনপুট সিগন্যালের ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট। এটা হচ্ছে ডিজিটাল অসিলোস্কোপ, দেখতে হচ্ছে এরকম। আর যদি সিআরও লিখি, দ্যাট লুকস লাইক দিস। এটা তো হচ্ছে সিআরওর টোটাল ডায়াগ্রাম। এই যে টিপিক্যাল পুরান দিনে ক্যাথোড অসিলোস্কোপ গুলো দেখতে হচ্ছে এরকম, ইটস লুকস লাইক এ ব্রিফ কেস, ইটস হিউজ। এটা তো হিউজ হওয়ার কারণটা হচ্ছে এই ক্যাথোড অসিলোস্কোপের জন্য যে এই যে যতটুকু ডিসপ্লে দেখতেছো না, এই ডিসপ্লের পিছনে এই এত বড় একটা জিনিস দেওয়া আছে। Basically, the difference between a modern day monitor and a Wacom is the TV. ওয়ালটন না, সনি ট্রিনিটন। আমার কাছে Wacom। আচ্ছা, আমাদের বাসায় আছে সনি ট্রিনিটন, বা হচ্ছে আগে স্যামসাং এর যে মনিটর গুলো হইতো, এক্স্যাক্টলি। সো ওই জিনিসগুলোর মধ্যে পার্থক্য। সো ক্যাথোড অসিলোস্কোপ বা অসিলোস্কোপ ডাজ দ্য সেম জব, হচ্ছে এটা কাজ করে কিভাবে সেটা একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, ওয়েট। তো পড়াশোনা, তো সিমুলেশন না। আচ্ছা, এটা লোড হইতে কিছুটা সময় লাগবে, ইটস ভেরি। আচ্ছা, এইটা হচ্ছে এটা ক্যাথোড অসিলোস্কোপের টিপিক্যাল ভিউ। এই ভিডিও একটু ভালো করে বুঝেন, আমি পার্ট বাই পার্ট পুরো জিনিসটা বুঝাচ্ছি, কারণ ক্যাথোড অসিলোস্কোপ থেকে তোমাদের এটা কনস্ট্রাকশন কিছু বোঝা লাগবে না, কিভাবে জিনিসটা ইন্টারনালি কাজ করে সেটা বোঝা লাগবে না, বাট এইখানে ডিসপ্লে থেকে কিভাবে রিডিং নিতে হয় এটা তোমাদের বোঝা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমাদের এই ক্যাথোড অসিলোস্কোপটা আপাতত অফ করা আছে, এটা আমি অন করলে অনেক কিছু আস্তে আস্তে বলতেছি। এখানে আমাদের দুইটা ডিফারেন্ট চ্যানেল আমরা ইনপুট দিতে পারি, এটা হচ্ছে চ্যানেল 1, এটা হচ্ছে চ্যানেল 2, ঠিক আছে? চ্যানেল 1-এ দেখেন, চ্যানেল 1-এ আমাদের একটা লো ফ্রিকোয়েন্সি জেনারেটর এসি ইনপুট দেওয়ার একটা মেশিন আছে। দিস ইজ এ ডিভাইস দ্যাট উই কল সিগন্যাল জেনারেটর হুইচ ক্যান জেনারেট অল্টারনেটিং সিগন্যাল টু দ্য ডিভাইস। আর এটা হচ্ছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই, এখান থেকে আমরা একটা ডিসি ইনপুট দিতে পারবো। দুটোকে সাইমালটেনিয়াসলি অন করা যাবে, বা একটা একটা করে আমরা চ্যানেল 1 চ্যানেল 2 অন করতে পারি। আচ্ছা, once we turn on the cathode oscilloscope, we can see a line. Have a look, the line is gonna become a dot if I do this, because it's a sweep. Sweep basically means that the dot that you're seeing on the screen, if it starts to move left to right at a certain speed, then that dot starts to appear like a line. Think about it. আমরা একটা dot যখন move করা শুরু করবে, what you get is a line. And then if a line starts to move, what you get is a surface or a plane. Then if a plane starts to move, what you get is a three-dimensional object or a cuboid. বুঝা আছে কি? সো 1 ডাইমেনশনাল, 0 ডাইমেনশন, 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন। সো আইডিয়াটা হচ্ছে যদি আমাদের এই সুইপটা, বা এটাকে আমরা টাইম বেস বলি অনেক সময়,
এই টাইম বেসটা যদি আমাদের অফ করা থাকে তাহলে আমাদের ডটটা মুভ করতেছে না। আচ্ছা, এখন আমি এই সিগন্যালটাকে অন করলাম এবং টাইম বেসটাকেও অন করলাম। নাও ইউ ক্যান সি এ সাইনোসয়েডাল গ্রাফ। এই সাইনোসয়েডাল গ্রাফটার মানে কি সেটা আমি আস্তে আস্তে বুঝাই। লেট মি জাস্ট জুম অন ইট আ লিটল বিট। এটা জুম করলে জুম হইতেছে? না, জুম হইতেছে না। জিনিসটা অতটুকুই থাকতেছে, তাই না? ওকে, এইখানে দেখেন তো আমাদের, আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান সি দিস। ক্যান ইউ সি দিস? না। আচ্ছা, আমি এটা স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। গিভ মি মোমেন্ট। ল্যাপটপ ইউ ক্যান ইউজ দ্য ট্র্যাকপ্যাড টু এমন করে আসলে না, এটা সিমুলেশন, তো সিমুলেশনের এই ফ্রেম উইথটা ওরা ওইভাবে ফিক্স করেছে যে হুএভার মেড দিস সিমুলেশন। নাম জানো কি এটা? ট্র্যাকপ্যাড, রাইট? ইয়েস, দাঁড়াও। আহ, it, ওকে। স্নিপিং টুল। না, প্রিন্ট স্ক্রিন দিলে পুরোটা কপি হয়। আমি পুরোটা কপি করতে যাচ্ছি না, পুরোটা আমার লাগবে না এখন। গুড। এই পার্টটা একটু বললাম ভালো করে দেখেন, আমি কিছু কিছু জিনিস আলাপ করতেছি, দেখো। উই ক্যান জুম দিস। ওকে, এদিকে একটু দেখেন, এই যে ওয়েবটা দেখা যাচ্ছে এইখানে, হ্যাভ এ লুক কেয়ারফুলি এন্ড রেসপন্ড উইথ মি। এটা হচ্ছে আমাদের অরিজিন, রাইট? এদিকে 1 2 3 4 5 ডিভিশন দেখা যাচ্ছে। সো এভরি লার্জ ডিভিশন হ্যাজ 5 স্মলার ডিভিশন অন দ্য ওয়াই অ্যাক্সিস। হরিজন্টালি যদি দেখেন 1 2 3 4 5, তার মানে হরিজন্টালি আমাদের প্রত্যেকটা ডিভিশন 5টা ডিভিশন ভাগ করা। I want to see carefully, এই যে স্টেজটা এখানে দেখা যাচ্ছে, এই স্টেজটার অ্যাম্পলিটিউড কত ডিভিশন? 1 লার্জ ডিভিশন, রাইট? 1 লার্জ ডিভিশন। আর টাইম পিরিয়ড কত ডিভিশন? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা টাইম পিরিয়ড। 4 লার্জ ডিভিশনস। এইখান থেকে আমরা একটু ইনফরমেশন দেখি। আমরা কিন্তু চ্যানেল 2 তে কিছু ইনপুট দিই, চ্যানেল 1 এ ইনপুট দিচ্ছি শুধু, রাইট? এইটা দেখেন, আমাদের এইটার স্কেলটা হচ্ছে 1 ভোল্ট পার ডিভিশন। এই গোল্লাটা কোথায় আছে? 1 এ আছে না? দিস ওয়ান শোজ দ্যাট দ্য সিগন্যাল দ্যাট ইউ হ্যাভ ওভার হিয়ার, এখান থেকে এই পর্যন্ত এদিকে হচ্ছে প্লাস 1.0 ভোল্ট, আর এখান থেকে এদিকে হচ্ছে মাইনাস 1.0 ভোল্ট। Because this is an alternating supply. Make sense? 2 নম্বর জিনিস হচ্ছে, if you look over here, এইখানে দেখেন আমাদের সুইপ যে অপশনটা ছিল, সেই সুইপ অপশনের ইউনিট দেওয়া আছে হচ্ছে টাইম পার ডিভিশন। এখানে কততে দেওয়া? গোল্লাটা দেওয়া আছে কততে? 1 এ। ইউনিট কি? মিলিসেকেন্ড। মানে whenever you are choosing this knob position, it means every large division, all of it, every large division shows you 1 millisecond. তার মানে আমাদের এইখানে এই সাইকেলটার টোটাল টাইম পিরিয়ড হচ্ছে 1 2 4, মানে টাইম পিরিয়ড হবে হচ্ছে 4 মিলিসেকেন্ড। তুমি তাহলে এখান থেকে খুব ইজিলি ফ্রিকোয়েন্সি বের করতে পারবা। ফ্রিকোয়েন্সি ফর্মুলা হচ্ছে 1 বাই টাইম পিরিয়ড। বলেন তো এটা কত হয়? 1 ডিভাইড বাই 4 ডিভাইড বাই 1000, 1000 ডিভাইড বাই 4, 250। তা এটার ফ্রিকোয়েন্সি হওয়ার কথা 250 হার্টজ, আর এটার সিগন্যালের অ্যাম্পলিটিউড হওয়ার কথা হচ্ছে প্লাস মাইনাস 1.0 ভোল্ট। ঠিক না? আমরা একটু দেখি আমাদের এই ক্যালকুলেশন ঠিক আছে কিনা। হ্যাভ লুক। 250 হার্টজ 1 ভোল্ট সাইনোসয়েডাল। এই যে sinusoidal means the curve that has a shape like a sine curve. So cosine curve sinusoidal হতে পারে। আমরা চাইলে এটাকে আবার ডান বামে একটু সরাইতেও পারবো। সরানোর সিস্টেম হচ্ছে এরকম, we can move it left and right as per we want if needed. আর বার হচ্ছে আমরা চাইলে এটাকে ভার্টিক্যালিও সরাইতে পারি, এভাবে উপর নিচে সরাইতে পারি। এটা হচ্ছে পজিশন ফিক্স করার জন্য। আর তুমি যদি পুরো গ্রাফটা যদি আরো বড় করতে চাও, then you have to start to fiddle with the scale. দেখো একটু আগে আমাদের যেই গ্রাফটা 1 ডিভিশন অন বোথ সাইড ছিল, এখন এটা কয় ডিভিশন হয়ে গেছে? 2 ডিভিশন অন বোথ সাইড চলে আসে, রাইট? কারণ আমি এই সিগন্যালটা এখন সিলেক্ট করছি কততে?
0.5, তার মানে 2 ডিভিশন gives you 1 ভোল্ট। সো তুমি এগুলোকে ফিল করলে এটাও কি হবে, চেঞ্জ হতে থাকবে। এই পারপাসটা বোঝা গেছে কিনা? আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের মেইন লেকচারটাতে খেয়াল করেন। এইটা হচ্ছে আমাদের একটা ক্যাথোড অসিলোস্কোপ ডিভাইস। এই ক্যাথোড অসিলোস্কোপের এখান থেকে এটা হচ্ছে আমাদের সিগন্যাল জেনারেটর। এটা হচ্ছে আমাদের একটা সিগন্যাল জেনারেটর, যেটা আমাদের একটা সিঙ্গেল পালস কেন সাউন্ড জেনারেট করে। তুমি এখানে সিগন্যাল জেনারেটর ইউজ না করে তুমি ইউজ করতে পারো, ক্ল্যাপ ইউজ করতে পারো, হাতের ক্ল্যাপ বা উডেন ক্ল্যাপ, বাট নট এ কন্টিনিউয়াস সাউন্ড লাইক এরকম না, বুম, হাস, এরকম কিছু একটা পালস কাইন্ড অফ সাউন্ড। So we're going to produce this pulse kind of sound from this speaker once, and we're going to place these two microphones a significant distance apart from each other, maybe 5-10 meters within your lab. And we're going to connect these two wires, preferably with equal length of wire. এই দুটো ওয়্যারের লেন্থ preferably equal হওয়া দরকার। কেন? যাতে করে ওয়্যারের লেন্থের জন্য আমাদের ডিলের জন্য আমাদের এক্সপেরিমেন্টের মেজারমেন্ট ভুল না আসে। Because if you think about accuracy, yes. Okay, so preferably these two wires should have the same length, preferably. So এইটা যখন আমরা করবো, try to understand this part, পোলান খেয়াল করেন, এখান থেকে সাউন্ডটা জেনারেট করলাম, রাইট? দিস ইজ ওয়ান পালস অফ সাউন্ড দ্যাট ইজ ট্রাভেলিং থ্রু দ্য এয়ার। এই মাইক্রোফোনে আগে ডিটেক্ট হবে না, একটু পরে গিয়ে এই মাইক্রোফোনে ডিটেক্ট হবে। তার মানে আমি যদি এই মাইক্রোফোন 1 এর সিগন্যালকে যদি উপরে প্লট করি এন্ড মাইক্রোফোন 2 এর সিগন্যালকে যদি নিচে প্লট করি, হোয়াট শুড উই গেট? এই পালসটা আসবে একটু আগে আর এই পালসটা আসবে একটু পরে। শুধু যে এইটুকু দেখবো তাই না, এখানে আরেকটা জিনিস দেখানো হয় নাই, হুইচ ইজ আ বিট আননার্ভিং ফর মি। সেটা হচ্ছে এই ফিগারটাতে স্লাইটলি একটা ছোটখাটো ভুল আছে। সেটা ভুল না বলে সমস্যা না, সেটা আচ্ছা নর্মাল একটা জিনিস বলি। অ্যাজ ইউ গো ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স, যত আমরা সোর্স থেকে যত বেশি দূরে যাব, আমাদের সাউন্ডের ইন্টেন্সিটি বা লাউডনেস আস্তে আস্তে কি হয়, কমে যেতে থাকে। সো লজিক্যালি বোথ অফ দিস সাউন্ড পালসেস শুড হ্যাভ দ্য এক্সাক্ট সেম শেপ, বাট এটার ওভারঅল অ্যাম্পলিটিউড এটা থেকে কিছুটা কি হওয়ার কথা, ছোট হওয়ার কথা। সো এই ফিগারটা পারফেক্টলি কি নাই, অ্যাকুরেট না। এই ফিগারটার ভার্টিক্যাল উইথ কি হবে, কিছুটা ছোট হবে, বাট বাকি পুরো শেপটুকু ঠিক আছে। অ্যান্ড ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে, আমি এই ফিগার কিছু এরর নিয়ে কথা বললাম, বাট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট করার জন্য কতটুকু দরকার। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ফর দ্য সাউন্ড টু ট্রাভেল ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট ইট টুক দিস মাচ অ্যামাউন্ট অফ টাইম। এই টাইমটা অনেক অনেক ছোট, ইন দ্য স্কেল অফ মিলি সেকেন্ড, যে কারণে কখনোই আমরা এই টাইমটাকে স্টপাস দিয়ে মেজার করতে পারবো না। ফিজিক্যালি হিউম্যান বিং এটা মেজার করতে পারবো না, ওই জন্য আমাদের ক্যাথোড অসিলোস্কোপে হেল্প নেওয়া লাগতেছে। অসিলোস্কোপ ক্যান ডিটেক্ট really minute time differences. And then if we take two similar parts, মনে করি এটা হচ্ছে পালসের স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে পালসের আরেকটা স্টার্টিং পয়েন্ট, we can measure from the grid যে আমাদের মোট টোটাল টাইম ডিফারেন্সটা কতটুকু, and then we can calculate the speed of the sound, v equals to d/t. ডিটা আমরা কোথা থেকে মেজার করব বলেন? এই ডিটা কোথায় আছে? এক্স্যাক্টলি মিটার রুল দিয়ে মেজার করতে হবে, যে মাইক্রোফোন দুইটা সেন্টার টু সেন্টার ডিসটেন্স কতটুকু আছে সেটাও মিটার রুল দিয়ে মেজার করে ফিক্স করতে পারবো। আর ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে তুমি যদি এই ডিটাকে একটু বড় রাখতে পারো তাহলে তোমার অ্যাকুরেসি বাড়বে। তুমি মাইক্রোফোন থেকে যত বেশি কাছাকাছি রাখবা তোমার ওভারঅল অ্যাকুরেসি তত কমে আসবে। ঠিক আছে, এই হচ্ছে ক্যাথোড অসিলোস্কোপ দিয়ে সাউন্ড মেজার করার টেকনিক। আইডিয়াটা বুঝা গেছে কিনা? দুটো ডিফারেন্ট মাইক্রোফোনে আমাদের সেম সাউন্ড পালসটা ডিফারেন্ট টাইম ইনস্ট্যান্সে ডিটেক্ট হচ্ছে, এন্ড দ্যাট ইজ দ্য কি ওয়ার্কিং প্রিন্সিপল ফর দিস হোল এক্সপেরিমেন্ট। আচ্ছা, এরপর দেখেন এই স্টেপসগুলো একটু পড়ে দেখেন। টাইম বেস সেটিংসটা হচ্ছে এই জিনিসটা। তুমি এখান থেকে এই সেটিং এর ভ্যালু থেকে বের করবা যে তোমার এক ডিভিশনের ভ্যালু কত। ফর এক্সাম্পল এখন এই সেটআপে দেওয়া আছে হচ্ছে 1 মিলি সেকেন্ড ফর এভরি লার্জ ডিভিশন। তুমি যদি এই ডিভিশনে সেট করো তাহলে তুমি হচ্ছে পিক টু পিক থেকে বের করতে পারছো টাইম পিরিয়ড কত। সিমিলারলি তুমি টাইম বেস সেটিং থেকে যখন এক ডিভিশনের ভ্যালু বের করবা, দেন ইউ জাস্ট অল দ্যাট ইউ হ্যাভ ইজ রিমেনিং ফর ইউ টু কাউন্ট যে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টের গ্যাপ কতটুকু। অথবা তোমার যে স্টার্টিং থেকে স্টার্টিং পর্যন্ত ক্যালকুলেট করতে পারো এরকম না, তুমি চাইলে পিক টু পিকও ক্যালকুলেট করতে পারো।
ট্রাফ টু ট্রাফ ক্যালকুলেট করতে পারো। বাট আমরা ইউজুয়ালি যেটা রেকমেন্ড করি যে ইউ অলওয়েজ প্রেফার টু চুজ এ পয়েন্ট দ্যাট ইজ ইজিয়ার ফর ইউ টু স্টার্ট দ্যাট লাইনস আপ উইথ দ্য গ্রিড লাইন। গ্রিড লাইনের সাথে ইন্টারসেক্ট একটা পয়েন্ট জাস্ট করলে ভুল কম হয়। ওকে, সো ইফ ইউ কাউন্ট ওভার হিয়ার, লেটস এখানে ডিভিশন কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। সো তোমার টাইম বেস স্কেলিং মানে এই ক্যাথোড অসিলোস্কোপের নবে যদি আমাদের 1 মিলি সেকেন্ড পার ডিভিশন হয়, তার মানে হচ্ছে এই টোটাল ডিস্টেন্সটা কভার করতে আমাদের অলটুগেদার 8 মিলি সেকেন্ড টাইম লাগছে। তো ওখান থেকে আমরা 8 মিলি সেকেন্ড টাইমটা বের করলাম, তারপর ডিস্টেন্স ডিভাইড করলে ওখান থেকে আমাদের অটোমেটিক্যালি স্পিড অফ সাউন্ড চলে আসবে। টেকনিক্যালিটি বুঝে গেছে, মেকানিজম বুঝে গেছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা এখানে একটা প্রিকশন বলছে হচ্ছে কোয়াইট এনভায়রনমেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, কোয়াইট এনভায়রনমেন্ট থাকা দরকার। এই জন্য যদি আমাদের এনভায়রনমেন্টটা কোয়াইট না হয়, ইন দ্যাট কেস তোমার এখানে দেখা যাবে যে এখানে এখানে আরো কিছু সাউন্ড চলে আসছে, এখানে আরো কিছু সাউন্ড চলে আসছে, এখানে আরো কিছু সাউন্ড চলে আসছে। সো ইউ হ্যাভ টু ডু দিস এক্সপেরিমেন্ট প্রেফারেবলি ইন অ্যান আদারওয়াইজ কোয়াইট এনভায়রনমেন্ট। বলো। অবশ্যই অবশ্যই, তুমি যদি এসআই ইউনিটের আনসার পেতে চাও, মিটার পার সেকেন্ডে যদি স্পিড অফ সাউন্ড বের করতে চাও, তাহলে অবশ্যই মিলি সেকেন্ডটাকে তোমার সেকেন্ডে কনভার্ট করতে হবে। দ্যাটস এ রিকোয়ারমেন্ট, ইয়েস। আবার হচ্ছে এই ক্যাথোড অসিলোস্কোপ বা নর্মাল অসিলোস্কোপের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি, আমরা চাইলে এর চেয়ে তো ছোট ইউনিট ইউজ করতে পারি। ইফ ইউ লুক ওভার হিয়ার অন দ্য রাইট সাইড, এই যে লেফট সাইডে যে অ্যাশ কালার পোর্শনটুকু আছে, রাইট সাইডে একটা হোয়াইট একটা পোর্শন দেখছো, এইটুকু ইউনিট হচ্ছে মিলি সেকেন্ড। হ্যাভ এ লুক, 0.2 মিলি সেকেন্ড, 0.5 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড, 5 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড, 20 মিলি সেকেন্ড। এদিকে আস্তে আস্তে বাড়ছে। তুমি যদি ডান দিকে যাও, এই সরি ভুল দেখাচ্ছি, তুমি যদি ডান দিকে যাও, এগুলো কিন্তু মাইক্রো সেকেন্ডে দেওয়া। So 100 microsecond, 50 microsecond, 20 microsecond, 10 microsecond, so which can be extremely small. So these are usually really, really sensitive devices that can handle a really high frequency. কারণ তোমার যত বেশি হাই ফ্রিকোয়েন্সি হবে, তোমার টাইম পিরিয়ড তত কি হবে, কমে আসবে। তো তোমার টাইম বেস এর গ্যাপ সাইজ যদি তুমি ছোট করতে না পারো, তখন দেখা যাবে দুইটা ট্রেস এত বেশি কাছাকাছি হয়েছে যে তুমি গ্যাপটা ফিজিক্যালি মেজারই করতে পারতেছো না। That's why the time base should have options to be extremely small so that you can have no matter how high the frequency. For example, এই ডিভাইসটা দিয়ে আমরা up to 1 megahertz পর্যন্ত সিগন্যালের টাইম পিরিয়ড প্রপারলি মেজার করতে পারবো। ওকে, ইয়েস। Yes. Right. Recording, the record time will be divided by the number of hits. Time basically. আরেকবার। Like if I want to calculate the time basically, how do I do it? আচ্ছা, usually we do not calculate the time base setting, we choose it from the knob. We actually have to calculate the time base setting whenever the device is manufactured in the plant or in the lab, wherever it is being prepared. ওইটা ক্যালকুলেট করার সিস্টেম হচ্ছে that we usually control the speed at which this dot covers from left to right. Basically the record time. হ্যাঁ, মানে ডিভাইসের মধ্যে ফিজিক্যালি জিনিসটা কন্ট্রোল করা হয় যে লেফট থেকে রাইট পর্যন্ত একবার পুরো এই ডটটা ট্রাভেল করতে, whenever you turn this on, একবার ট্রাভেল করতে কতটুকু টাইম লাগে, এবং ওই অ্যামাউন্টের টাইমটাকে আমরা 1 2 3 4 5 10 দিয়ে ডিভাইড করে আমরা স্কেলটা লিখে দিই। সো তুমি যখন এটাকে লেটস সে তুমি যখন এটা 1 মিলি সেকেন্ড পার ডিভিশনের সেট করতেছো, তার মানে এখন ওই ডটটা স্ক্রিনের লেফট থেকে রাইট পর্যন্ত মুভ করতে টাইম লাগছে কতক্ষণ, টোটাল 10 মিলি সেকেন্ড। If you set it to here, 20 millisecond, 50 millisecond, 100 millisecond, 200 millisecond. So we actually can make it fast or slow for that dot to sweep across the screen. তুমি যখন ফাস্ট সুইপ করো তাহলে তোমার টাইম বেসটা ছোট হতে থাকবে, যদি স্লোলি মুভ করো তাহলে টাইম বেসটা আস্তে আস্তে বড় হবে। বুঝে গেছে? Now you might ask me one question, স্যার এটা ক্যালিব্রেশন যদি ভুল হয়, আমার কথা বুঝছো? ক্যালিব্রেশন ভুল হওয়া মানে কি বুঝো? ক্যালিব্রেশন ভুল হওয়া মানে কি? দ্যাটস না, এটা না, ওটা ক্যালিব্রেশন না, ওটা হচ্ছে আরেকটা বের, ওটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম রিগার। ক্যালিব্রেশনের মানে আমি বুঝাই। This is a metallic ruler, has 5.5 centimeter on this side. Currently this room has a temperature of less than 100 degrees Celsius, 125 degrees Celsius. That's it.
এটা যদি আমি সাহারে যাবে নেই এটা টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস উইল হ্যাভ দ্য সেম লম্বা হয়ে যাবে না তাহলে এই সেম যদি তুমি সারা সারা ডেজার্টে কোনো একটা জিনিস মেজার করো তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি যতটুকু লম্বা তুমি তাতে ছোট মেজার করো তা এই স্কুলটা তখন বড় হয়ে যাবে Yes. সেম থিং এই জিনিসটা তুমি যদি অ্যান্টার্কটিকা নিয়ে যাও where the temperature is minus 10 degrees Celsius then anything that you're measuring it will measure something big something small to be large বুঝা যাচ্ছে এইটা এরকম করে করা হচ্ছে ক্যালকুলেশন এই ডিভাইসটাকে যেভাবে দিয়ে পারপাসের জন্য ডিজাইন করা হচ্ছে some environmental factors or errors in the scale it is doing something wrong এটা আরেকটা কমন এক্সাম্পল হচ্ছে আমাদের কাছে এরকম স্টুডেন্ট আছে যখন আমি ল্যাব প্রশ্ন করে দেখাবো we have some deliverables which has 236 in it. 236 in it. 236 এর মানে হচ্ছে এরকম যে মিটারগুলো এই সাইড হচ্ছে 0 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার আছে সেন্টিমিটার পারবে না আর রুলার শেষ হবে কত থেকে 100 সেন্টিমিটার গিয়ে শেষ হওয়ার কথা যাতে পুরো লেন্থটা কত হয় যদি 100 সেন্টিমিটার বা 1 মিটার হয় we have some meter rules which have a systematic error which is like or calibration error which is like that 30 31 32 34 35 36 arekta 36 then 37 38 39 all the way up to 100 so those rulers are not 100 centimeter long those rulers are actually 101 centimeter long because this 1 centimeter more first 36 পর্যন্ত রিডিং ঠিক আছে পরে 36 এর পরে সবগুলো রিডিং হচ্ছে অ্যাকচুয়াল রিডিং এর থেকে 1 সেন্টিমিটার কম কারণ তুমি যদি ওই রুলার দিয়ে কোনো একটা অবজেক্টের লেন্থ 72 সেন্টিমিটার মেজার করো ওই অবজেক্টের অ্যাকচুয়াল লেন্থ 73 সেন্টিমিটার ঘটনা বুঝতেছো কারণ 36 দুইবার পড়ে গেছে এটা হচ্ছে ক্যালিব্রেশনের অনেক হ্যাঁ না আনলাইকলি এই ধরনের স্কেল খুবই রেয়ার আমরা লাকিলি একটা বাঞ্চ পাইছিলাম দেন আই ইমিডিয়েটলি বট দ্যাট বাঞ্চ বিকজ ইউ ক্যানট কাস্টম অর্ডার দিস স্টাফ ইউ হ্যাভ টু বি লাকি টু ফাইন্ড দ্যাট বুঝছো কি বলছে আছে ল্যাবের ওই আমাদের স্টোর রুমে কোথাও না কোথাও আছে এক দুই তিনটা এখনো আছে মানে স্টুডেন্টদের সামনে এখনো পড়ে না 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 ইটস নট কমন এনিওয়্যার ইটস নট কমন এনিওয়্যার আচ্ছা গেল এরপরে যে পার্টটা আমরা দেখবো সেই পার্টটা একটু ভালো করে দেখেন কই ছিলাম জানো আচ্ছা ক্যাথোলিক স্কুল দিয়ে টাইম মেজারমেন্ট করা স্টুডেন্ট করা শিখলাম এরপরের পার্টটা হচ্ছে হুবহু ওই জিনিসটারই হিউম্যান ভার্সন হুবহু ওই জিনিসটারই হিউম্যান ভার্সন বাট এখানে ছোটখাটো আরো কিছু জিনিসপত্র আছে সেটা হচ্ছে এখানে একটা পার্সন হচ্ছে একটা ব্ল্যাঙ্ক শুট করতেছে সো দে আর নট ট্রাইং টু শুট এনিথিং দিস ইজ স্টার্টিং পিস্তল অর ব্ল্যাঙ্কস যেটা হচ্ছে ওই যে রেসিং এর সময় গুলি করা হয় নট আলাদিন পার্সন রেগুলার রেসিং পিপল ওগুলোতে বুলেট থাকে না জাস্ট শুধু এক্সপ্লোসিভটা থাকে ইট মেক্স দ্য ঠাস বাট ডাজন্ট শুট এনিথিং it just has some gunpowder you just does the explosion and makes the sound exactly so এই এক্সপেরিমেন্টের কোর আইডিয়াটা হচ্ছে উই ক্যান ইউজ হিউম্যান বিংস অ্যাকচুয়াল হিউম্যান বিংস সো এখানে একজন শুট করবে তার থেকে অনেক দূরে আরেকটা মানুষ দাঁড়ায় আছে they don't have to be identical twins like the picture proposes they can be different people and then this person is going to hold a stopwatch and the basic underlying principle of this experiment ওকে রাখো তো তুমি কি করতেছ কি আঁকতেছ আমার কথা শুনতেছো না গেলা আচ্ছা একটু আগে আমি একটা লেম জোক বলছি বলতো এটা কি বলছি এই যে একটু আগে আমি একটা খুব লেম একটা জিনিস বলছি মনে থাকা থাকা কথা না তুমি আমার কথা শুনতেছো না মনে থেকে শুনে লেকচার কি বলতেছে তোমার আমি এখানে না বসাবো কনসেন্ট্রেট কি বলছিলাম these two people doesn't have to be identical twins as the picture proposes so what happens is that this person is going to shoot this pistol once the pistol is shot is going to produce a visual and an audio signal visual signalটা হইতে পারে একটা flash of light অথবা একটা smoke you shoot the smoke pops out immediately or the flash of light pops out immediately and the audio signal is produced which you cannot see both of these signals are going to travel
in all directions and the person should be seeing both of the signals. Now, important part হচ্ছে the light signal is an electromagnetic wave, has a speed of how much? Light speed কত? Light speed হচ্ছে 3 into 10 to the power 8 meter per second. Whereas sound speed কত? About 330 meter per second, let's say 330 meter per second. তার মানে if this person is standing well far enough, this observer is going to get the light signal almost immediately because the speed is way too high. So hypothetically, for the sake of easier discussion, we can say that the optical signal or the visual signal is seen immediately and the person will start the stopwatch and wait. Okay, after a while the sound would be heard and then they're going to stop the stopwatch. এই যে স্টপওয়াচের মধ্যে যে টাইমটা আমরা রেকর্ড করলাম, এই রেকর্ডের টাইমটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ টাইম দ্যাট দ্য সাউন্ড ওয়েভ হ্যাড টু টেক টু কভার দিস লং ডিস্টেন্স। এবং এক্সপেরিমেন্টটা প্রপারলি করার জন্য আমাদের এই ডিস্টেন্স ডিটার ভ্যালু অ্যাবাউট 400 to 600 মিটার হওয়া দরকার। ইফ ইউ ওয়ান্ডার এত বড় কেন, 400 to 600 মিটার মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হাফ কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি হাফ কিলোমিটার হওয়া দরকার। কেন? এটা কারণটা হচ্ছে ইউজুয়াল হিউম্যান রিয়েকশন টাইম হচ্ছে উইদিন দ্য রেঞ্জ অফ অ্যাবাউট 0.3 to 0.5 seconds, 0.3 to 0.5 seconds, 400 to 600 মিটার। আর কথা হচ্ছে এই যে 330 মিটার পার সেকেন্ড ডিস্টেন্স দেওয়া আছে, মনে করো একজন রেগুলার হিউম্যান বিং এর রিয়েকশন টাইম হচ্ছে 0.3 সেকেন্ড, তাইলে ডি ইকুয়ালস টু ভিটি দিয়ে যদি আমি হিসাব করি তাহলে 330 ইন্টু 0.3 gives you 900, না 330 ইন্টু 0.3 করলে কত হয়? আমি ভুল ক্যালকুলেশন দেখাচ্ছি তোমাদেরকে, সরি, মাই ব্যাড। v equals to d over t, t কে সাবজেক্ট করলে আমরা কি পাবো? d over v। আমরা যদি 400 মিটার নিয়ে ডিসটেন্স করি আর আমাদের এদিকে যদি 330 মিটার স্পিড হয় তাহলে এই টাইমের ভ্যালুটা কতটুকু আসে দেখো তো? 400 ডিভাইড বাই 330 কত আসে? ক্যালকুলেটর সব গ্যাসে কই, সামনের দিকে আসে বাবা। 1.21 seconds, ওকে। 1.21 সেকেন্ডের সাথে প্লাস মাইনাস 0.3 সেকেন্ড, দিস ইজ মোর অর লেস অ্যাকসেপ্টেবল রেঞ্জ অফ এরর, ঠিক আছে? সো প্লাস মাইনাস যাওয়ার কারণ হচ্ছে because we human beings are stupid and foolish, sometimes we try to compensate for our reaction time error. বুঝছে কি বলছে? It means that in an attempt to not be late due to reaction time error, sometimes we press the button before we actually heard it. So in random cases, if you wonder random মানে কি রকম, মনে করো আমরা যখন এক্সপেরিমেন্টটা করব, যদি আমাদের শুধু দুটো মানুষ অ্যাভেলেবল থাকে তাহলে আমাদেরকে এক্সপেরিমেন্টটা 4-5 বার রিপিট এন্ড অ্যাভারেজ করা লাগবে, ঠিক আছে? সেক্ষেত্রে কিছু রিডিং আমাদের এক্সপেক্টেড টাইমের থেকে বেশি আসতে পারে, কিছু রিডিং আমাদের এক্সপেক্টেড টাইমের থেকে স্লাইটলি কম আসতে পারে, এটা হচ্ছে একটা জিনিস। আর যদি আমাদের অনেকগুলো মানুষ অ্যাভেলেবল থাকে, টিপিক্যালি আমরা একটা ক্লাসরুমে এক্সপেরিমেন্ট করছি, তখন আমরা চেষ্টা করতে হবে যে মেবি দ্য টিচার ইজ শুটিং দ্য পিস্তল ওভার হিয়ার and let's say 10 of the students having 10 stopwatches in their hands are standing along a line at a certain distance. They're all gonna record the reading for one gunshot and তারপর সবার রিডিং নিয়ে একসাথে অ্যাভারেজ করে আমরা একবার এক্সপেরিমেন্ট করে সবার রিডিং অ্যাভারেজ করে ফেললাম। স্লাইটলি ডিফারেন্ট হবে, ওয়েল টেকনিক্যালি অনেক ডিফারেন্ট, বাট ওই যে বললাম রিপিট অ্যান্ড অ্যাভারেজ, if you have more data and if you average all the data, you slowly start to regress towards the true value. It's very difficult because human reaction time error is not being avoided, it is being averaged out. Exactly. এটা হচ্ছে একটা জিনিস, বাট এক্সপেরিমেন্টের টেকনিক মানে পার্টটা বুঝে গেছে কিনা? সো আমাদের কি কি জিনিসপত্র লাগবে? ডিটা মেজার করা লাগবে, আর হচ্ছে আমাদের টাইমটা মেজার করা স্টপওয়াচ থেকে। এই রকম রেঞ্জের ডি মেজার করার জন্য টিপিক্যাল রেকমেন্ডেড ইকুইপমেন্টের নাম কি? 400 to 600 মিটার ডিস্টেন্স মেজার করার জন্য রেকমেন্ডেড ইকুইপমেন্টের নাম কি? নট মিটার রোল, আইদার মেজারিং টেপ অথবা টার্ন্ডল হুইল। টার্ন্ডল হুইল, টার্ন্ডল হুইল হচ্ছে একটা, দেখাই তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের নোটসে ছিল, তারপর আমি তোমাদের রিমাইন্ড করতেছি। দিস হোয়াট এ টার্ন্ডল হুইল লুকস লাইক। Typically it is a wheel and this wheel has a very specific circumference of
ইউজুয়ালি এক্স্যাক্টলি 1 মিটার। সো আমরা এটাকে মাটিতে রাখবো, এটা মাটিতে রেখে হচ্ছে বড় বড় করে হাঁটবো, যতবার জিনিসটা রোটেট করবো তত মিটার ডিস্টেন্স কভার করছে। সো ইট ইজ ইজিয়ার টু মেজার লং ডিস্টেন্সেস। হ্যাঁ, বুঝে নাই? লাইনটা সোজা কেন? ইউ গোনা কিপ লুকিং এট দ্যাট পারসন। টার্নেল হুইলের সবচেয়ে কমন মানে মেজারিং, মানে ইফ ইউ ওয়ান্ট তাহলে টার্নেল হুইল আবিষ্কার করছে কেন, মানে মেজারিং ওয়াজন্ট মেজারিং টেপ গুড এনাফ। টার্নেল হুইল আবিষ্কার করার মেইন রিজনটা হচ্ছে টু মেজার দ্য ডিস্টেন্স অফ রোডস। মনে করো একটা রোড তো আঁকা বাঁকা হয়, এন্ড রোডের ঠিক মাঝখানে মানে উইথ হিসেব করে ঠিক মাঝখানে মেজারিং টেপ বসায় মেজার করা তো অনেক ডিফিকাল্ট। আবার এক্স্যাক্টলি এই যে বসায় যদি তুমি একদম পারফেক্টলি সার্কামফারেন্স যেতে হবে ওটা এরকম না। বাট টার্নেল হুইল তো একটা সিঙ্গেল পয়েন্ট কোনটা দিকে আছে। তুমি যদি কন্টিনিউয়াসলি রোডের এক পাশে হচ্ছে টার্নেল হুইল ঘুরতে থাকো, যেখানে হচ্ছে রাইট ওয়ার্ড কার্ভ ওখানে তোমার লেন্থ বেশি আসবে, যেখানে লেফট ওয়ার্ড কার্ভ ওখানে লেন্থ কম আসবে। মোট মিলে তুমি সিগনিফিকেন্ট ডিস্টেন্স কভার করলে অ্যাভারেজ ডিস্টেন্স পেয়ে যাবে। বুঝাচ্ছে? সো দ্যাটস হাউ দ্য টার্নেল হুইল ক্যান বি সিগনিফিকেন্টলি ইউজফুল। আচ্ছা, এটা গেল দুইটা জিনিস। হুম, বাস না, সব লোকোমোটিভে এই জিনিসটা থাকে। এই জিনিসটার নাম হচ্ছে it's called pedometer. It measures the distance. The distance that the car Has traveled since its inception. সব গাড়িতেই আছে, বাসে কিছু থাকে না, বাংলাদেশের বাসে কিছুই থাকে না। এই যে এটা হচ্ছে স্পিডোমিটার, এটা হচ্ছে ফিউল, এটা হচ্ছে ইঞ্জিন রেভলিউশন আরপিএম ইনটু 1000, এটা হচ্ছে মাইলস পার আওয়ার, সাদাটা হচ্ছে মাইলস পার আওয়ার, অরেঞ্জ কালারটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। সো দিস ইজ দ্য ফর স্টুপিড পিপল, দিস ফর রেগুলার পিপল। এইটা হচ্ছে তোমার পেডোমিটার, যাতে তুমি হচ্ছে বেসিক্যালি কত কিলোমিটার ট্রাভেল করছো সোফার এটা মেজার করতে পারবা। এখানে এটা there are people who have gone even more than that. There are certain vehicles of Toyota who has gone a huge distance just because the people maintain their oil change cycle and their all the necessary repairing cycle গুলো properly maintain করতে দেখে হচ্ছে হইতেই পারে। হ্যাঁ, ঢাকা শহরে বসে থাকলে তো তুমি এই ডিস্টেন্স কভার করতে পারবে না। হ্যাঁ, তুমি এই ডিস্টেন্স কভার করতে পারবে কখন? মনে করো হচ্ছে লেটস সে তুমি থাকো ময়মনসিংহ, অফিস করো গাজীপুর। লেটস সে তুমি থাকো ময়মনসিংহ কিন্তু অফিস করো হচ্ছে গাজীপুরে, তুমি দৈনিক হাইওয়ে দিয়ে হচ্ছে মুভ করতেছো, তখন তোমার এই পরিমাণ ডিস্টেন্স কভার করা পসিবল। বাট তুমি মতিঝিল থেকে হচ্ছে উত্তরায় গিয়ে অফিস করবা, ইউ ক্যান বি স্টাক ইন দ্য জ্যাম। এলিভেটেড এক্সপ্রেস তো মতিঝিল থেকে শুরু হয় নাই। আচ্ছা, ইউ গেট, হ্যাঁ, আই গেট ইউর পয়েন্ট। এনিওয়ে, মুভিং অন। এই এক্সপেরিমেন্টের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে বিকজ উই হ্যাভ টু ডু দিস এক্সপেরিমেন্ট উইথ এ প্রিটি লার্জ অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, দের ইজ দিস পসিবিলিটি অফ উইন্ড ফ্লো মেসিং আপ উইথ আওয়ার রিডিং। হোয়াট ডু আই মিন বাই দিস? মনে করো আমরা এক্সপেরিমেন্টটা করতেছি, এই এক্সপেরিমেন্ট করার সময় দেখা গেল যে যেখানে আমাদের পার্সন দাঁড়ায় আছে এদিক থেকে উইন্ড ফ্লো হচ্ছে এট এ স্পিড অফ লেটস সে 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার সেকেন্ড অনেক বেশি হয়ে যায়, বাট লেটস সে এটা স্পিড। তার মানে যদি এইটা হয় তাহলে অ্যাজ দ্য সাউন্ড ইজ ট্রাভেলিং থ্রু দ্য এয়ার ইটসেলফ ইজ অলসো মুভিং। তখন তোমার এভারেজ, তখন তোমার ক্যালকুলেটেড স্পিড চলে আসবে 350 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড কি চলে আসবে? বেশি চলে আসবে। এটা কম্পেনসেট করার মেকানিজম হচ্ছে whenever we are doing the experiment, both the shooter and the observer should swap places and retake the time measurement and average of the time should be taken. তাহলে একদিকে তোমার টাইম কম লাগলে আরেকদিকে সাউন্ড আসতে টাইম বেশি লাগবে, দুইটা মিলে মোট মিলে কি হবে? কাউন্টারাক্ট হয়ে যাবে। সো তোমাকে এয়ার স্পিড আলাদা করে মেজার করে সাবমিট করার দরকার নাই, আমরা দুজন পার্সনের পজিশন সোয়াপ করব। এই এক্সপেরিমেন্টের স্টেপগুলো একটু পড়ে দেখেন কি কি লেখা আছে। অনেক দূর। আসাদের আড়ং থেকে ওইদিকে তোমার ইয়া পর্যন্ত হবে, ফার্ম গেটের রাস্তা শেষ মাথা পর্যন্ত। হ্যাঁ, স্কুলের ফিল্ডে তুমি করতে পারবা না তা না, স্কুলের ফিল্ডে করতে পারবা, বাট
you have to be really careful, or you have to repeat it multiple times to circumvent for the reaction time. Would I even see the light from that? এই ওই জন্য বললাম যে এক্সপ্লেন করা ডিফিকাল্ট এটার কারণ হচ্ছে ইউ নিড টু হ্যাভ দ্যাট মাচ ওপেন স্পেস and you also need to have that much of a loud sound source that will still be audible after 400 meter. That's why the pistol comes in. Or else it will be in a clap. Clap the 4 meter travel করবে না, but the gunshot sound could travel that far. And it has to be straight line. কার্ভ হলে কাজ করবে না। এটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট আছে হচ্ছে ইয়ার মার্ক রোবারের। তোমাকে মার্ক রোবারের ভিডিও দেখো? দেখাই, একটা ভিডিও দেখাই। আমি দেখি। So Mark Rober made this huge horn because he wanted to. That's what he does, make stupidly amazing stuffs. হ্যাঁ, তো সে সে টিপিক্যালি একটা হর্নের যে শেপ, সেই শেপটা নিয়ে কিছু রিসার্চ দেখা যাচ্ছে এখানে। এটাকে পরে সে হচ্ছে জিওমেট্রিক্যালি রেপ্লিকেট করছে, রেপ্লিকেট করে সে বিশাল একটা হর্ন বানাইছে যেটা হচ্ছে এত বড়, সো হিউম্যান সাইজের সাথে কম্পেয়ার করলে এত বড় হয়। অ্যান্ড দেন এটাকে অপারেট করার জন্য দে আর ইউজিং কম্প্রেস নাইট্রোজেন, লিকুইফাইড নাইট্রোজেন আছে এই ট্যাঙ্কের ভিতরে। এটাকে ইউজ করে তারা হচ্ছে প্রেশার জেনারেট করে ভাইব্রেশন থেকে সাউন্ড জেনারেট করবে। ওই তো মানে বেসিক্যালি এটা হচ্ছে ভুভুজেলা। ভুভুজেলা কি জিনিস জানো? ও স্কোয়ার বানাইছে ম্যানুফ্যাকচারিং এর সুবিধার জন্য, কারণ এই পুরো স্ট্রাকচারটা গোল করে বানানোটা ওর জন্য ডিফিকাল্ট ছিল। না, অত বেশি না। ইট ইজ স্টিল ডু দ্য মানে জব ডান, ঠিক আছে? আচ্ছা, এই যে এই জিনিসটা আস্তে আস্তে ইনস্টল করতেছে, ইনস্টল করতে 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 জিনিসটা এত বড় হয়েছে। সো ভিতর থেকে কথা বলো, আর এটা হচ্ছে তাদের ভাইব্রেটিং ডিভাইস, যেটাতে সাউন্ডটা জেনারেট হবে। আমি আমার মেইন পার্টটাতে চলে যেতেছি, সো যাতে করে আমরা আলাপটা করতে পারি। সো এখান থেকে আমরা সাউন্ডটা জেনারেট করতে পারবো। ইজ গোনা মেক You ready? 1, 2, here it is. Is that pretty loud? Is that pretty good? This actually is noise, it's that. Behind me, now you can look. Well, before we fire it, we need to first talk about how hearing works and what I eventually learned about why horns have that curved shape. Let's say some code from these brands. So it's sort of like this. And they are happening at a low frequency or less frequently than our brain decodes that as a low pitch. Okay, but why the curvy horn shape? Well, that has to do with something called impedance matching. Basically, the horn diaphragm is very solid and strong, and it pushes against the air, which doesn't offer much resistance. It's not very effective, like trying to break a piece of paper by punching it. So without the curvy horn portion, as the diaphragm moves back and forth, it interfaces with the air sort of like this. You can still see the jellos moving on the opposite side, just not that much, because the air is just too thin and weak over this small of an area. So to have a better interface with the air, you put a big curvy shape right after the diaphragm. You can see now your eardrum is moving back and forth much more vigorously because the interface is so much better. So it sounds louder with বুঝাচ্ছে? আচ্ছা, এই পার্টটা না, আমি যে পার্টে কথা বলছিলাম সেটা হচ্ছে এখানে। সো দে আর নাও গোনা স্টার্ট মেকিং হিউজ নয়েজ উইথ দিস ওয়ান, দেন গোনা প্লেস সার্টেন গ্লাস ইন ফ্রন্ট অফ ইট। এখন যে পার্টটা করছে, দে স্লোলি স্টার্ট টু ওয়াক অ্যাওয়ে ফ্রম দ্য হর্ন টু ফিগার আউট হাউ ফার অ্যাওয়ে ক্যান দে অ্যাকচুয়ালি হিয়ার দ্য সাউন্ড। Interestingly, they have a microphone, walkie-talkie as well. So the walkie-talkie communicates using microwave signals, and the sound only travels through a mechanical wave. এই পার্টটা একটু দেখেন। Yeah, how loud this is going to sound here. All right, Ken, fire the normal air horn. Yeah, we can hear it. Now we're a little nervous because you can hear it decently well. All right, fire it. Right here. All right, Ken, fire. Mile away. You can barely see the horn right here. All right, Ken, fire. Down. Yes. But it's still super loud. So let's try. Keep going. We're gonna go real far. So from the satellite view, this is where the horn was. Here was the first spot, and then the second spot, and then here was the third spot, 2.5 miles away. Okay, so the horn is now super far away. I literally can't see it with my naked eye. So far away. Like I can barely see this right at the crest of the hill.
The little tiny speck, and it's right there. We're gonna do an experiment and we're gonna test the speed of sound. We should hear it on this walkie-talkie, and then some amount of time later, we might be able to hear it from this distance. Lincoln's gonna measure the time on his stopwatch, and then we should be able to calculate from there what the speed of sound is. We're ready when you are. Wait for it. দুটো শুনছো না? That's it. Exactly, because it's 4 kilometers. So because the first sound was heard through the walkie-talkie, that sound through that walkie-talkie in the speed of light reaching to this walkie-talkie here, making sound through the walkie-talkie. That was really fast. The next thing that we heard was not through the walkie-talkie, it was actual atmospheric blown sound. Now here is a calculation. Calculation of that. Zero sound checks out 2.5 miles, you have 11 seconds, 0.22 miles per hour second, অথবা যদি কিলোমিটার দিয়ে করো about 0.334 kilometers per hour, so 340 meters per second. So checks out. বুঝে গেছে? So এই মেকানিজম আচ্ছা, সাউন্ড ব্যারিয়ার হচ্ছে অন্য একটা জিনিস। ইয়া, I'm not gonna get much detail into this because you asked, I'm gonna give a little bit of idea. Let's say you are making a sound with a moving source. So if you slowly move in the direction, this direction, then the sound was also making in all directions. তার মানে কি হবে? Let's say you are slowly speeding up the source. Speed of sound হচ্ছে 340 meters per second. And আমি যদি আস্তে আস্তে আমার সাউন্ডের সোর্সের স্পিড আস্তে আস্তে বাড়াতে থাকি, eventually it will come to a point where I'll match the speed of the sound. What this would mean that I have made a compression, but I haven't allowed that compression to get away from me. The compression, each compression of sound gets away from us at a speed of 330 meters per second. And our speed যদি let's say 300 meters per second হয়, তাহলে আমার স্পিডে সেই কম্প্রেশনের মুভিং স্পিড কত হবে? 30 meters per second. তার মানে এক সেকেন্ড আগে আমি যে সাউন্ডটা প্রডিউস করছিলাম in my moving path, that should be 30 meters in front of me. And all the sounds that I produce within this 1 second amount of time will be compressed within that 30 meter space. I mean, you're gonna have a huge number of compressions squashed within a small amount of space. So the amount of energy compressed will be very, very high. And no, that is what is called a sound barrier. That speed, then you have to penetrate through that sound. And once the physical object penetrates through that culminated amount of energy, that's what produces a sonic boom. The entire energy is dissipated out. এখানে আরো জ্ঞান পাচ্ছি, আমি জাস্ট খুব রাফলি এবং মানে খুবই কি বলে এটারে মানে খুবই there is supposed to be, but we don't talk about it in regular terms. ওটা আলাপ করতে গেলে কোয়ান্টাম ফিজিক্স এবং রিলেটিভিস্টিক এরিয়াতে ঢুকতে হবে। আচ্ছা, I'm going to finish this part. এখানে একটা যে প্রিকশনের পার্টটা দেখেন, long distance between the source and the observer, open area to avoid echoes. এইখানে স্পেস ইয়া করার পার্টটা কি বলছে? আমি তাদের ছেড়ে দিতেছি। না, স্পেসের পার্টটা বলা নাই। লাস্টের একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে হাউ ক্যান উই মেজার দ্য স্পিড অফ সাউন্ড ইউজিং দ্য একো। এই পার্টটা একটু আপনারা বাসায় পড়ে আসবেন, আপনাদের কালকে পরীক্ষা আছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। পুরো থামালের উপর পরীক্ষা, সবখান থেকে কোশ্চেন থাকবে। তোমাদের পরীক্ষার ডিউরেশন কতক্ষণ দিয়েছিলাম? 1.5 hour, রাইট? হ্যাঁ, পরীক্ষা কিন্তু আলাদা আলাদা হবে। তোমাকে পিওন আগে অ্যাপিয়ার করে পিওন জমা দিতে হবে, পিটু দিতে হবে। পিওন পিটু পরীক্ষার জন্য একবার তোমাকে 2 ঘন্টা সময় দেওয়া হবে। বুঝছে কি বলছে? থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এদিকে আসো। হ্যাঁ, take one.
how much somebody take the grade.